ধরনের বুকে এখন আবছা আলোয় আলোকিত হয়ে আছে। সন্ধ্যা নেমে এসেছে যে পিটপিট আলোয় খুলনা চৌধুরী বাড়ির বাগানখানায় যে যেন বিভিন্ন ধরনের ফুলগুলো নিজের সৌন্দর্য মেলে রেখেছে। রেখা বেগমের মুরগিগুলো নিজের নীড়ে ফিরে যেতে যেতে তার স্বরে ডাকছে। আকাশ পানে নাম না জানা পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে নিজের অস্থায়ী ঠিকানায়। কানাত মুচকি হাসলো। চৌধুরী বাড়ির বিশাল দরজায় পা রেখে পেছনে কানাতের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আজকেও চৌধুরী। কানাত এবং নিধি আজ বাসে এসেছে বাস স্ট্যান্ড থেকে। আজগর চৌধুরী নিয়ে এলেন দুই নাতনিকে। নিধি কানাতকে রেখে বাড়ি প্রবেশ করলো, পিছু ফিরে বলল, আসসালামু আলাইকুম ভাবি, আসেন ভেতরে। কানাত খিলখিল করে হেসে উঠল, মুখের উপর নিকাবটা উঠিয়ে পা রাখলো অন্দরে। ড্রয়িং রুম বাড়ির মেয়েরা কায়নাত আর নিধির অপেক্ষায় বসেছিল এতক্ষণ ধরে। ওরা ফিরতেই মাহি, জয়া, সুহা সব ঝাঁপিয়ে পড়ল। কায়নাতকে সুহা শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ও মা, দাদি কই তোমরা? দেখো ওরা চলে আসছে। কায়নাত হেসে ফেলল, সুহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ছাড়, মরে যাবো এইভাবে ধরলে। সুহা ছেড়ে দিল, উৎফুল্ল হয়ে বলল, বিয়াদব মেয়ে, ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস। ভুলিনি, কলেজ থাকায় সেভাবে সময় হয় না। রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন আতিয়া বেগম। রেখা বেগম এলেন পিছু পিছু। আতিয়া বেগম কায়নাতকে দেখে জুকড়ে উঠলেন যত্ন করে, বুকের মধ্যে আবদ্ধ করে আদুরে হাত রাখলেন মাথায়। কায়নাত দাদিকে দেখে চোখের পানি ধরে রাখতে পারল না, বাচ্চাদের মতো কেঁদে উঠল। আতিয়া বেগম বললেন, কতদিন পরে তোরে দেখলাম বনু, ভালো আছিস তুই? খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ভালো, খুব ভালো। তোর কথা শুনে আমি এখন আরো বেশি ভালো আছি, তোর কথা খুব মনে পড়ে। বলতে বলতে গলা ভিজে এলো আবার। কায়নাত দাদিকে নিজের থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিল, গাল টেনে দিয়ে মুচকি হেসে বলল, বুড়ি কান্না থামাও, এখন এসেছি না, তোমার শাড়ির আঁচল ছেড়ে যাবোই না, দেখে নিও তুমি। যাস না, আমার কাছেই থেকে যা। একে একে সবার সাথে দেখা করলো কায়নাত। ড্রয়িং রুমে গায়ের বোরকা খুলে ওনা মাথায় দিল, শুকনো ঢোক গিলে আশেপাশে তাকিয়ে লতা বেগমকে খুঁজলো কিন্তু না পেল না। আতিয়া বেগম ওর পাশেই বসে আছেন। রেখা বেগম কায়নাত ও নিধির জন্য ঠান্ডা শরবত এনে দিলেন। কায়নাত গ্লাস হাতে নিয়ে আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, দাদি ছোট গিন্নি কোথায়? আতিয়া বেগম কায়নাতের মুখপানে তাকালেন। মেয়েটার কি ভাগ্য, নিজের জন্মদাত্রী মাকে মা বলে ডাকতে পারে না তিনি। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আব্দুর ওকে নিয়ে ময়লাপতার মরে গেছে, লতার নাকফুল ভেঙে গেছে, তাই নতুন একটা কিনতে গেছে। ও বেশ ভালো। হাসান ভাই আর নাজনীন ভাই কোথায়? হাসান বোধহয় এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, আর নাজনীন বাইরে গেছে, চলে আসবে একটু পরেই। তাহলে আমি ফ্রেশ হয়ে নিচে আসি। হ্যাঁ হ্যাঁ, যা, গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নে। কায়নাত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। আজগর চৌধুরী কায়নাতের ঘরে ব্যাগ রেখে গেছেন। কায়নাত দরজা ঠেলে ঘরে ঢুকতে চোখ বন্ধ করে ফেলল। সেই চিরচেনা একলা সময়ের সাথী এই ঘর, ঘরের প্রত্যেকটা কোণা কায়নাত নজর রাখলো। পুরো ঘরে যেমন করে রেখে গেছিল ঠিক তেমনই রয়েছে ঘরটা। কায়নাত এগিয়ে এলো ঘরের ভেতর। ঘরের ফ্যান ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো ক্লান্ত চোখে। চারপাশটা দেখে নিল একবার। এই বাড়ি ছেড়ে একদিন চলে যেতে হবে ভাবলেই বুকটা মোচড় দিয়ে উঠছে। কপালেই বুঝি কারোর এত খারাপ হয়, কপাল বুঝি কারো এত খারাপ হয়। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় শরীর মেলে দিতেই চোখের পাতা বন্ধ হলো। গভীর টানে টেনে নিয়ে গেল বোধহয় ঘুমের দেশে, যেখানে কষ্ট নেই, অভিমান নেই, বুকের যন্ত্রণায় শুয়ে শুধু আছে শান্তি। ভাই, তোর ঘরের শান্তি নষ্ট করতে এলাম। অর্ণ আর চোখে স্বার্থর বদনখানা দেখে গম্ভীর কণ্ঠে বলল, ঘরের শান্তি তোর চেহারা দেখে ঘুমোতে চলে গেছে। স্বার্থ মুখ বাঁকালো। অর্ণ ওর পাশে এসে বসে পড়ল। জান, একটা কথা বলি। বলার আগে জানিয়ে দিলে, বল। তোর ঢং মারানি ছোট বোন যদি আমাকে ভাগ্যক্রমে একটু বেশি করে চা দেয়, সেটার মানে কি? তার মানে তোর চায়ের প্রতি অতিরিক্ত লোভ জন্মাচ্ছে। না রে ভাই, ওই চায়ের কাপটা গরম ছিল, কিন্তু তার চোখের চাহনি ছিল আরো গরম। আমি যদি এখন এক কাপ গরম পানি ঠেলে দেই তোর মুখে, তাহলে তোর চাহনি চিরতরে ঠান্ডা হয়ে যাবে। স্বার্থ নাক কুচকালো। সালাদ সম্বন্ধী সে আরাম করে পায়ের উপর পা উঠিয়ে বসে পড়ল। জান, আমি ভাবছি তোর বোনকে না পেলে তোকে বিয়ে করে আমার জামাই বানিয়ে ফেলবো। আমাকে জামাই বানাতে চাইলে
আগে তোর নামে একটা রক্তচাপের রিপোর্ট চাই। কেন? অর্ণ চোখ না তুলে ফোনে দৃষ্টি রেখেই বলল, কারণ আমার শক্তি বেশি। শালা তোর রুচি খারাপ, বিয়ে করা বউকে রেখে আমার সাথে শুতে যাচ্ছিস? আমি না, তুই নিজে আমার কাছে আসতে চাইছিস। সার্থ এবার টপিক বদলানোর জন্য খুকু করে কেসে উঠল, বলল, তোর চোখে আজকাল আইলেশের মতো এত দুঃখ লেগে থাকে কেন? হাস্যকর প্রশ্ন করিস না। হাস্যকর? তোর মধ্যে কি ওয়াইফাই কানেকশন নেই? অর্ণ চোখ তুলে স্বার্থের দিকে তাকালো, একটা সিগারেট ধরিয়ে ঠোঁটে রেখে বলল, তোকে দেখলেই কানেকশন কেটে যায়। বা পুরো দিনে সবেমাত্র মুখ খুললো তোর। কি ব্যাপার, কায়নাতের নাম কেউ নিয়েছিলি নাকি? ওর নাম মুখে আনবি না। সামথিং সামথিং না? হুম। বিরক্ত হোস? স্বার্থ উঠে দাঁড়ালো, বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত রাখলো, বাইরে দৃষ্টি রেখে বলল, ওই যে ছাদের শালিকটাও ভাবছে অরুণ চৌধুরীর মুখের আবহাওয়া আজ ভীষণ খারাপ। অর্ণ বিরক্ত হলো ভীষণ। স্বার্থ অর্ণকে রেগে যেতে দেখে পরনে লুঙ্গিটা টান টান করে বলল, তোর বোনকে একটু গরম গরম চা দিয়ে যেতে বল। চায়ের সাথে বিষ খেয়ে বসে থাক হারামজাদা। স্বার্থ চুপসে গেল। বেয়াদব মার্কে একটা সম্বন্ধী হয়েছে, শালা সব সময় মুখটা সুটকি বানিয়ে রাখে। অন্য উঠে দাঁড়ালো, ঘরের বাইরে যেতে যেতে বলল, চল একটু হেঁটে আসে। সন্ধ্যা পেরিয়েছে খানিকক্ষণ আগে। গুলশান চৌধুরী বাড়ির সামনে খোলা রাস্তায় স্বার্থ আর অর্ণ হাঁটছে, সাথে শেহের কিংবা মেহরাব নেই। দুজন নিঃশব্দে পাশাপাশি হেঁটে যাচ্ছে। অর্ণর ভাবভঙ্গি গম্ভীর, স্বার্থ বেশ কিছুক্ষণ চুপ থেকে শুধু হয়। ভেরেস কোনো কি ওর দাদা বাড়ি এসেছে? অর্ণ নিঃশব্দে মাথা নাড়ে। স্বার্থ বলল, পশির কারণেই ওর সাথে তোর ঝামেলা হয়েছিল, তাহলে এখন যখন পশি ওর হয়েই গেছে আবার তোর পেছনে লেগেছে কেন? পড়শির কারণে। পশির কারণে কেন? পড়শি শুধু ভেরেস্কোর পাওয়ার আর ওর টাকা দেখে ওর কাছে গেছে, কিন্তু আমাকে বলতে পারেনি। চরিত্রহীন হলে যা হয়, বাট ও যদি আমার কলেজে হাত দেওয়ার সাহস দেখায় তাহলে আমি ওর অস্তিত্বই মুছে ফেলবো। তোর তো মরে যাওয়া উচিত। এমন ফুলের মতো একটা ছোট মেয়েকে এত কষ্ট দিচ্ছিস, আবার ওর দিকে কেউ তাকালে তাকে জানেও মেরে ফেলতে চাচ্ছিস। আসলে তুই চাস কি? তোর জান। কি? ছিটকে এলো কথাটা স্বার্থর মুখ থেকে। অর্ণ ঘাড় ঘুরে দৃঢ় দৃষ্টি মেলে বলল, ফুলের মতো মেয়ে কাকে বলছিস? তোর কি মরার ইচ্ছে হয়েছে? স্বার্থ হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না। লুঙ্গির গিট থেকে ফোন বের করে বলল, ফুল বলেছি বলে জানে মারতে চাইছিস? চাইছে। আমার ইম্পর্টেন্ট কল এসেছে, এখনই যেতে হবে। বলতে না বলতে অর্ণ স্বার্থর ফোনটা ছো মেরে নিয়ে নিল নিজের হাতের মুঠোয়। দেখলো কেউ কল করেনি। অর্ণ চোখ ছোট ছোট করে শুধোয়। যা বলেছি সেটা কর, বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না। স্বার্থ অসহায় মুখ বানিয়ে নিজের মাথার চুল খামচে ধরলো। অর্ণর হাত থেকে ফোন নিয়ে পিছু ফিরে হাঁটতে হাঁটতে বলল, চল শালা সুমন্দি, তোর বোনের সাথে একটু দেখা করে আসি। অর্ণ এবং স্বার্থ চৌধুরী বাড়ি ফিরতে ড্রয়িং রুমে দেখা মিলল নুসরাতের সাথে। নুসরাত সোফায় বসে বসে লিচু খাচ্ছে। প্রেমের লুক দেখেই কেসে উঠল খুকু করে। অর্ণ নুসরাতের পাশে গিয়ে বসে পানি এগিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে বলল, আস্তে খা, এমন গরুর মতো খাচ্ছিস কেন? নুসরাত পানিকে চোখ বড় বড় করে স্বার্থের দিকে তাকিয়ে বলল, তুমি লুঙ্গি পরে বাইরে ঘুরছো স্বার্থ ভাইয়া? স্বার্থ নুসরাতের সামনে এসে বলল, কয়েকদিন পর তোমার বোনকে বিয়ে করে আমি বিবাহিত পুরুষ হয়ে যাব। এখন বিবাহিত পুরুষ তো লুঙ্গি পরে, তাই না? অর্ণ ভাইয়া তো পরে না। ও পরে না কারণ ওর কাজ নেই, সব নষ্ট মানে অচল। কিন্তু আমি ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মানে? অর্ণ কটমট করে স্বার্থর দিকে তাকালো। স্বার্থ চুল টেনে ধরে সিঁড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলল, চল তোকে দেখাই সমস্যা আমার নাকি তোর। স্বার্থকে নিয়ে অর্ণ দোতলায় আসতেই স্বার্থ জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ বড় বড় করে অর্ণর দিকে তাকিয়ে বলল, তুই কি গে অর্ণ? এর জন্যই বুঝি বিয়ে করা বউকে এখনো তোর ঘরেই নিসনি, তাই না? ছি, তুই শেষে আমার সাথে ভাবতেও শরম করছে আমার। 2 দিন পর তোর বোনের বাচ্চার বাপ হব, আর তুই কি না আমার সাথেই? অর্ণ রাগে টকবক করছে, সব বাদরের দল জুটেছে কপালে। অর্ণ 3 তলার সিঁড়িতে পা রেখে গমগমে কণ্ঠে বলে গেল, আমার বোনকে তোর সাথে বিয়ে দিব না আমি। দরকার হলে আজীবন এই বাড়িতে আমার কাছে রেখে দেব। স্বপ্ন দেখা বন্ধ করে দে। কানাত ঘুম থেকে উঠে দেখলো ঘড়ি কাটায় রাত 9:27। কানাত আড়মোড়া ভেঙে হাত মুখ ধুয়ে নিচে নেমে এলো।
ড্রয়িং রুমে নিধি বসে আছে দাদির পাশে। একটু পরেই খাবারের ব্যবস্থা করা হবে। কায়নাত দেখলো লতা বেগম ডাইনিং টেবিলে খাবার এনে রাখছেন। লতা বেগমকে দেখেই যেন বুকটা ধক করে উঠল। এই মহিলা তার জন্মদাত্রী শ্রীমা, অথচ সে মায়ের সামনেকে চাপড়ে জড়িয়ে ধরতে পারছে না, কিংবা কায়নাতের একটু ইচ্ছেও করছে না লতাকে জড়িয়ে ধরতে থাকতে। সে লম্বা শ্বাস টেনে লতার নিকট এগিয়ে গেল। লতা কায়নাতকে দেখে মুখ গম্ভীর করলেন। কায়নাত সালাম দিয়ে বলল, ভালো আছেন ছোট গিন্নি? ভালো আছি, তুই ভালো আছিস? জি, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা। ছোট্ট একটা বাক্য বলেই তিনি সরে গেলেন। কায়নাতের ছোটের কোনো একচিলতে হাসি, নিদারুণ ব্যথায় বুক ফেটে যাচ্ছে। এই দুঃখ কি কখনো শেষ হবার নয়? সে দীর্ঘশ্বাস ফেলল, এগিয়ে গিয়ে সোফায় বসলো দাদির পাশে। তখনই সদর দরজায় পেরিয়ে প্রবেশ করলো শ্যামবনের কালো পাঞ্জাবি পরিহিত নাজনীন। কায়নাত সেদিকে তাকিয়েছিল। হঠাৎ নাজিনকে দেখে মুচকে হাসলো, গলা চড়া করে বলল, নাজরিন ভাই, ভালো আছো? নাজিনের পা থেমে গেল এই একটা ডাকে। অতি পরিচিত সেই কণ্ঠে বুকের ভেতর ধুকধুক শুরু হয়ে গেল। মস্তিষ্ক যেন বারে বারে বলছে, নাজ, তুই ভুল শুনেছিস। নাজিন শুকনো ঠোক গিলে সামনে তাকালো। ওই তো কায়নাতের মুখে মিষ্টি হাসে, যে হাসিতে নাজিন হাজারবার নিজেকে খুন করেছে। কায়নাত উঠে এলো সামনে, এসে বলল, এত রাত অবধি কোথায় ছিলেন নাজিন ভাই? নাজিন গলা ভেজালো, কপাল বেয়ে ঘাম ছুটে যাচ্ছে। সে অস্থির হয়ে বলল, পরে কথা বলি বুড়ি, আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। বলে সে হনহন করে সামনে থেকে চলে গেল। কায়নাত কপাল কুচকে ওর চলে যাওয়া দেখলো, ভিড় করে বলল, ওনার আবার কি হলো? রাতে খাওয়া দাওয়া হলো। নাজিন খেতে নামেনি নিচে, তাই তাকে ঘরে খাবার দিয়ে আসা হয়েছিল। কায়নাত খাওয়া দাওয়ার পর বিশাল ছাদে এসে এক কোনায় পাটি বিছিয়ে বসলো। খানিকক্ষণ পর আতিয়া বেগম উঠলেন ছাদে। চাঁদের আলতো আলোয় দেখলেন কায়নাত চুপচাপ পাটিতে বসে আছে। তিনি এগিয়ে গেলেন কায়নাতের পাশে বসতে। কায়নাত দাদিকে দেখে মুচকি হাসলো। দাদির কোলে মাথা রেখে আকাশপানে তাকিয়ে বলল, দাদি তুমি এত ভালো কেন? আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে দিলেন। কারণ আমি তোর দাদি। আজ তোমায় আমার হৃদ মাজারে লুকানো কিছু কথা বলি বুড়ি। বল। কায়নাত বেশ কিছুক্ষণ চুপ রইল। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। দাদি জানো, এই বুকের ভেতর কত কিছু জমে আছে। আমার বুকের চিৎকার কারো কাছে পৌঁছায় না। সবার সামনে আমি চুপ থাকি, হাসি খুশি থাকি, কিন্তু ভেতরে আমি একটা কাচের ভাঙা গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ। জোর করে বিয়েটা মানতে হয়েছিল, ভালোবাসা তো ছিলই না। আর এখন তোমার নাতিও আমায় ছেড়ে চলে যেতে চায়। ভালো না বেসে তার প্রতি কেন এত টান দাদি? আমি তো কখনো জোর করিনি, শুধু একটু বুঝে নিলেই হতো। আমার চোখের ভাষা কেউ পড়ে না দাদি, কেউ না। দাদির কোল শক্ত করে আঁকড়ে ধরে কায়নাত চোখ বুজে ভেজা গলায় বলে, তোমার কোলে এলেই মনে হয় কেউ একজন আছে যে আমার ভীষণ আপন, একদম আত্মার মিলন। মনে হয় কেউ একজন আছে যে আমাকে একটু হলেও বোঝে। এইটুকুই তো চেয়েছিলাম, একটু বোঝা, একটু নিজের বলার মতো মানুষ। দাদি হয়তো মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছেন। কায়নাতের কপালে এক ফোঁটা চোখের পানি ছিটকে এলো। সে ভেজা গলায় আবার বলল, আজ একটা কথা না বলে পারছি না দাদি। এই বুক কেমন যেন ভার হয়ে গেছে, আর টানতে পারছি না জানো। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে হয়তো ঠিক হয়ে যাবে সবটা। ভেবেছিলাম তোমার নাতি আর আমার মাঝে হয়তো একটা বোঝাপড়া গড়ে উঠবে। ভালোবাসা না থাকুক, একটু সহানুভূতি, একটু পাশে থাকা আর অনুভূতি তো থাকবে এগুলো। কিন্তু ওনার চোখে আমি সব সময় একটা জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক ছিলাম। কখনো তার স্ত্রী হয়ে ওঠা হয়নি দাদি। একটা ছায়া হয়ে থেকে গেছি, কাঁধে থাকা একটা দায়িত্বের মতো। চোখের পানি গড়িয়ে দাদির শাড়ির আঁচল ভিজে এলো। তবুও আমি চুপ ছিলাম। না ভালোবেসে বিয়ে করলেও আমি ওনাকে ভালোবেসে ফেলেছিলাম দাদি। হ্যাঁ, আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ওই রুক্ষ, সেই কঠিন, সেই রাগী ছেলেটাকে আমি, যে মুখে কিছু বলে না কিন্তু নীরবে আমার জন্য অপেক্ষা করে। আর যখন উনি নিজেই আমায় বললেন আমি তোমাকে ছেড়ে দেব, তখন মনে হয়েছিল আমার জানটা কেউ টেনে ছিঁড়ে বের করছে। বিশ্বাস করো দাদি, আমি ওনাকে তবু কিচ্ছুটি বলিনি। কিন্তু জানো, আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। এই যন্ত্রণা কিভাবে বোঝাবো আমি তোমায়? একটা সম্পর্ক শেষ হয়ে গেলে শুধু একটা মানুষ চলে যায় না দাদি, সাথে করে নিয়ে যায় শত শত আশা আর হাজারটা স্বপ্ন। দাদির হাতের মুঠো ধরে ফিসফিস করে বলল, আমি কাঁদি না দাদি,
কারোর সামনেই কাঁদি না। তোমার কোল ছাড়া আমি কোথাও কাঁদি না। এই কোলটাই তো আমার একমাত্র আশ্রয়, যেখানে আমি কিছু না বলেও সব বলে ফেলতে পারি। আতিয়া বেগম শুধু কায়নাতের মাথায় হাত বুলিয়ে যান। শান্ত গভীর দৃষ্টিতে রাতবুকে দেখেন, যেন তার চোখে লেখা, তুই আছিস, তোর পাশে আমি তো আছি। রাতের বেলায় ছিচি পোকাগুলো গুনগুন করে কানের অবস্থা ঝালাপালা করে দিচ্ছে। এখন প্রায় রাত 12টার কাছাকাছি সময়। খুলনায় চৌধুরী বাড়ির বিশাল ছাদের এক কোণায় বসে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরে নিঃশব্দে বসে আছে এক যুবক। সে হচ্ছে নাজনীন। ঘণ্টাখানেক আগে কায়নাত আর দাদির সকল কথোপকথন শুনেছে সে। কায়নাতের প্রত্যেকটা বলা কথা তার বুকে লেগেছে। কায়নাত আজ নিজের মুখে স্বীকার করলো ও অন্যকে ভালোবাসে সে রাগী রুক্ষ ছেলেটাকে। নাজির এক চিলতে হাসলো। চারপাশটা স্তব্ধ, শুধু নাজিনের নিঃশ্বাসের শব্দ আর দূরে কোথাও কুকুরের হালকা হালকা ঘেউ ঘেউ ডাক শোনা যাচ্ছে। ছাদের ধারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে সে। এক হাতে মাথা চেপে ধরা, অন্য হাতে সে সিগারেট ফুঁকছে। নাজিন চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, তুমি কি জানো কায়নাত, আমি আজও তোমার জন্য জেগে থাকি। চাঁদটা আজও তোমায় মনে করে, একদম তোমার ঘরের প্রত্যেকটা কোণার মতো। একদিকে ঝলমলে আলো, আরেকদিকে ছায়া। তুমি হাসলে অন্য কারোর জন্য, আর আমি দাঁড়িয়ে রইলাম শুধু ছায়ার দিকটায়। হঠাৎ একটা হাওয়া বইল, নাজিনের চুলগুলো এলোমেলো করে দিল। সে চোখ মেলে তাকালো আকাশের দিকে। তুমি ভালো থাকো এটাই বলি সব সময়, কিন্তু জানো কেমন যেন একটা অপূর্ণতা নিয়ে ভালো আছো তুমি, যেন আমার কষ্টটা তোমার বুকের ওপরে গিয়ে একটু ছুঁয়ে আসে। তার কণ্ঠ রুক্ষময়, কিন্তু তাতে অভিমান নেই, আছে কেবল ভালোবাসার একটা শান্তি, অথচ ক্ষতবিক্ষত ধরন। তোমার হাতে হাত রাখা হতো না হয়, তবুও তুমি একটু বুঝতে কায়নাত, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম ভুলে, আর তুমি হয়তো ঠিকই ভুলে গেছো। চাঁদের আলোয় তার চোখে জল চিকচিক করে উঠছে। সে মুখ ফিরিয়ে হাসে, একটা ক্লান্ত পরাজিত অথচ অদ্ভুতভাবে সুন্দর হাসি। ভোর সকালে কায়নাত ঘুম থেকে উঠে গোসল করলো। রাতে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য ঘেমে নিয়ে একাকার অবস্থা। গোসল সেরে ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে জামা কাপড়গুলো ছাদে ছড়িয়ে দিয়ে এলো। এখনো আলো ফোটেনি তেমন। আজান দিয়েছে খানিকক্ষণ আগে। কায়নাত নিচে এসে মাথায় হিজাব জড়িয়ে জায়নামাজ বিছিয়ে এক পাশে তসবিহ আর পাশে কোরআন রেখে নামাজে দাঁড়ালো। নামাজ শেষ করে ঘন্টাখানেক কোরআন তালাওয়াত করে উঠে দাঁড়ালো। মনটা আজ ভীষণ ফুরফুরে লাগছে এখন। সে জানালার পর্দা সরিয়ে দিতে হালকা আলোয় আলোকিত হলো পুরো ঘর। কায়নাত মুচকে হাসলো, মাথার হিজাবটা খুলে ওনা পেঁচালো। ফোন হাতে নিয়ে দেখলো নিশার ফোন থেকে 3বার কল এসেছিল রাতে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে সময়টা দেখে নিল। এখন তো ভোর। নিশা নিশ্চয়ই এখনো ঘুমে। ওকে কল দিয়ে ডিস্টার্ব করা ঠিক হবে না। কায়নাত ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। রেখা বেগম ও আতিয়া বেগম উঠে গেছেন, কাজেও লেগে পড়েছেন। কায়নাত হেঁটে হেঁটে সদর দরজা পেরিয়ে এলো। মুরগির ঘরের দরজা খুলে দিতে ছড়ছড় করে বেরিয়ে এলো অসংখ্য দেশি মুরগির সাথে কিছু ছাও। কায়নাত ঠোঁট প্রসারিত করে হাসল। বাড়ির ভেতরে গিয়ে চাল নিয়ে এলো ওড়নায়। বাইরে এসে ছিটিয়ে দিতে মুরগিগুলো একত্রিত হলো। মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। কায়নাতের খুব করে মনে পড়লো ঢাকায় অর্ণদের বাড়ির ফুলে ভরা বাগানটার কথা, কত রকম ফুল দিয়ে ভরা বাড়িটা। আর দেখা হবে না হয়তো। সে দীর্ঘ শ্বাস ফেলে বাগানের দিকটা এগিয়ে গেল। নতুন নতুন কিছু গাছ লাগানো হয়েছে। দেয়ালের ওপাশ থেকে পুকুরে পানির শব্দ আসছে। নিশ্চয়ই হাসান ভাই নাজিন ভাই মিলে মাছ ধরতে নেমেছে। কায়নাত ভালো করে মাথা ঢেকে মেইন গেট পেরিয়ে ডান সাইডে এলো। পুকুরে নাজদিন আর হাসান মিলে মাছ ধরছে। কায়নাত পুকুরের ডাঙায় দাঁড়িয়ে শক্ত কঞ্চে বলল, তোমরা দুই ভাই কি মানুষ হবে না? এই ভোর সকালে না আমি তোমাদের পুকুরে নামতে মানা করেছিলাম, ভুলে গেছো? হাসান হতবম্ব হয়ে কায়নাতের দিকে তাকালো আর চোখে নাজদিনের শান্ত মুখশ্রী দেখে মিনমিন করে বলল, বুড়ি, তুই যাওয়ার পর থেকে একদিনও পুকুরে নামিনি। আজ তুই আছিস বলেই নেমেছি। তুই না এই পুকুরের মাছ খেতে পছন্দ করিস? তাই বলে এই ভোর সকালে? এখনই তো সময় মাছ ধরার। তুমি শেখাচ্ছ আমার সময়? আর যদি দেখেছি বা শুনেছি এই ভোর সকালে মাছ ধরতে দুজন পুকুরে নেমেছ, তাহলে আমার সাথে আর কখনো কথা বলবে না তোমরা। রেগে যাচ্ছিস কেন? নামবো না আর।
হাসানের কথা শেষ হতেই বাড়ির ভেতর থেকে নিধি বেরিয়ে এলো, এসে কায়নাতের পাশে দাঁড়ালো। কায়নাত পায়ে জুতো খুলে সেখানেই বসলো আরাম করে। ওর দেখা দেখি নিধিও বসলো। হাসান, নিধি আর কায়নাত মিলে গল্প করলো কিছুক্ষণ। শুধু সেখানে নাজনীন ছিল, শক্ত পাথরের মতো চুপচাপ। সে শুধু তার রানীর মধুর কণ্ঠস্বর শুনে গেছে, প্রাণচে ভরে না। মেয়ের কণ্ঠ শুনে কি দুর্বোধ্য তার, নিজের কাছে আগলে রেখেও ভালোবাসার মানুষটাকে ঘরের বউ করে নিজের একান্ত নারী বানিয়ে রাখতে পারল না। হাসান পুকুর থেকে উঠে এলো। নাজনীন কিছুক্ষণ পর উঠল। কায়নাত বড় পাতিল উকি মেরে মেরে দেখছে আজ কি মাছ ধরেছে। নিশি পাতিলটা ধরে বাড়ির দিকে হাঁটা হলো। হাসান বলল, বুড়ি চল বাড়ি যাই, চা বানানোর জন্য রান্নাঘরে দৌড়ে যাবি, বুঝলি? অবশ্যই যাব। বাড়ির ভিতরে পা রাখতে আতিয়া বেগম হাতে ফোন নিয়ে কায়নাতের নিকট এগিয়ে এসে বলেন। কায়নাত হাত বাড়িয়ে ফোন নিল, কানে ধরে সালাম দিল। বেরুজ বেগম সালামের উত্তর নিয়ে বললেন, কেমন আছো কায়নাত? জি আম্মু, আল্লাহ ভালো রেখেছেন। আপনার আব্বুর শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি করছো? বাইরে গিয়েছিলাম একটু। হাসান ভাই আর নাজনীন ভাই মিলে মাছ ধরলো পুকুর থেকে। বেরুজ বেগম বেশ কিছুক্ষণ কায়নাতের সাথে কথা বলেন। কায়নাত আতিয়া বেগমের কাছে ফোন দিয়ে নিজের ঘরে ফিরে এলো। ফোন হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে নিশার মেসেজ এসেছে। তাড়াতাড়ি অ্যাপ ওপেন করে ইনবক্সে ঢুকলো। একটা ভিডিও পাঠিয়েছে নিশা, যেখানে দেখা যাচ্ছে সকাল সকাল রাগী গম্ভীর অর্ণ বাগানে এসে বেতের চেয়ারে বসে চা খাচ্ছে আর মালির সাথে কি নিয়ে যেন কথা বলছে। গায়ের ধূসর-রাঙা একটা টি শার্ট, এলোমেলো চুলে লোকটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে দেখতে। কায়নাত শুকনো ঠোক কিনল। সাথে সাথে নিশা কল দিল। কায়নাত কল রিসিভ করে কানে ধরতে নিশা বলল, ভাবি গো, কোথায় তুমি? কতদিন দেখি না তোমাকে। খাঁচা থেকে উড়াল দিয়েছি ননদীপ, আর আমায় পাবে না। শোনো কায়নাত, আজ তোমার জন্য একটা উপহার আছে। উপহার তোমার কাছে পৌঁছালে আমি তোমাকে কল করব, বুঝলে? বলবে কিন্তু উপহারটা তোমার পছন্দ হলো কি না। কিসের উপহার? তোমার আত্মার। খট করে কল কেটে দিল নিশা। কায়নাত হতভম্ব হয়ে কান থেকে ফোন সরিয়ে নিয়ে ভাবলো নিশা আবার কোন উপহারের কথা বলল। উপহার মানেই আতঙ্ক। প্রথমে ফুল গাছ, তারপর বেহিসাবি সাদা রঙের জামা কাপড়, তারপর আবার চিঠি। তাহলে এখন আবার কিসের উপহার? কায়নাত ভাবলো না বেশি। কে জানে কি আছে কপালে। হসপিটালে প্রেমের ভীষণ ব্যস্ত দিন যাচ্ছে। আজকাল রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে। কিছুক্ষণ আগে দুপুরে আজান দিয়েছে, সে নামাজে দাঁড়িয়েছে। একটু পরেই আবার পেশেন্ট দেখতে হবে। খবর নিয়ে সবে মাত্র বসেছে সে। ফোন চেক করে দেখলো নিধির নাম্বার থেকে কল আসেনি। সে বেশ কয়েকবার কল করেছিল, তবে নিধি কল রিসিভ করেনি। দীর্ঘশ্বাস ফেলল সে। নিধির সাথে সেদিন খারাপ ব্যবহার করা মোটেও ঠিক হয়নি, কিন্তু প্রেমের মেজাজ খারাপ হয়েছিল ভীষণ। এমন তো নয় নিধির কাছে সে ক্ষমা চায়নি, চেয়েছে তো, কিন্তু নিধি বারে বারে মুখ ফিরিয়ে নিয়েছে। কী বা করা আছে তার? হসপিটাল থেকে সে কিছুতেই খুলনা যেতে পারবে না। দুপুরবেলায় নিশা বাড়ি থেকে খাবার নিয়ে বাবার অফিসে এলো। ভাইয়ের রুমে বসে অর্ণর ভেতরের রেস্ট রুম থেকে আইসক্রিমের বক্স নিয়ে এসে আবার অফিস রুমে বসলো। আজ এখানে আসার একটা কারণ আছে। স্বার্থ আজ ভাইয়ের সাথে দেখা করতে এসেছে এখানেই। দুজনে কি যেন ফুসুর ফুসুর করে, বোঝা বড় মুশকিল। খানিকক্ষণ পর অর্ণ এবং স্বার্থ ঢুকলো রুমে। দেখলো নিশা পায়ের উপর পা তুলে খাওয়ায় ব্যস্ত। অর্ণ কপাল কুঁচকে বোনের বাচ্চামি দেখলো। স্বার্থ চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। নিশা চোখ তুলে তাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাদের খাবার নিয়ে এসেছি। অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে হাঁটু গেড়ে বসলো নিশার সামনে। নিশার নাক মুছে দিয়ে বলল, এইভাবে কে খায়? এখনো বাচ্চা তুই? তোমার কাছে তো আমি সবসময় বাচ্চা, তাই না? অর্ণ হেসে ফেলো। নিশার নাক টেনে দিয়ে বলল, তুই কেন এসছিস? মা পাঠালো, তোমার বউ তো বাড়ি নেই, তাই আমি নিয়ে এলাম। স্বার্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই বোনের কাণ্ড দেখে ফুঁসে উঠল। তৎকটমট করে বলল, এখানে যে আমিও আছি সেরই কি কারোর নজর আছে? তোকে এখন করে নিয়ে বসাবো? দরকার হলে তাই করবি। এই নিশু তো সমস্যা কি? কল দিলে ধরিস না কেন? 2 দিন যেখান থেকে এসেছিলে সেখানেই যাও। আরে ভাই, আমি ছোট মামার ফ্ল্যাটে ছিলাম,
আলিশাদের ফ্ল্যাটে ছিলাম না? নিশা কোনো কথা বলল না। স্বার্থর সাথে কথা বলার মুড চলে গেছে। সে উঠে দাঁড়ালো, অন্যের দিকে হাত বাড়িয়ে বলল, টাকা দাও ভাইয়া। 2 দিন আগেও টাকা নিলি, এত টাকা দিয়ে কি করিস? তুমি জানো মেয়েদের জিনিসের কত দাম? একটু মার্কেটে গিয়ে দেখো, লাখ টাকায়ও কিছু হবে না। তোর ঘর ভর্তি জিনিস, তো ভালো লাগে? এখন থেকে টাকা পয়সা পাবি না, আমার সব টাকা তুই খেয়ে শেষ করে দিলে। তুমি কি আমাকে খোটা দিচ্ছ ভাইয়া? স্বার্থ মাঝখান থেকে বলল, এত আটা ময়দা মেখে লাভ কি? সেই দিন শেষে আমার ঘরে গিয়ে আটা দিয়ে রুটি বানাতে হবে। বিকেল বেলায় বাড়ির সবাই ড্রয়িং রুমে আলোচনায় বসেছেন। হাসান বংশের বড় নাতি, তার বয়স হচ্ছে, বিয়ে শাদী নিয়েই মূলত এই আলোচনা। নাজদিনের বয়স হচ্ছে, বড় ভাইকে বিয়ে না দিয়ে তো আর ছোট ভাইকে বিয়ে করানো যায় না। আবার নিধির বিয়ের সম্বন্ধ আসছে, শুধুমাত্র হাসানের জন্য নিধির ব্যাপারটা আগানো যাচ্ছে না। কথা হচ্ছে পরশু হাসানের জন্য মেয়ে দেখতে যাবেন তারা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই সপ্তাহে বিয়ের আয়োজন করা হবে। কায়নাত ফ্লোরে বসে আছে বন্ধুদের সাথে। সোফায় সব বড় মানুষ। হাসান চুপচাপ বসে আছে। বিয়ে নিয়ে তার মাথা ব্যথা নেই। আজগর চৌধুরী অনেক ভাবনা চিন্তা করে বললেন, তাহলে পরশু আমরা মেয়ে দেখতে যাব। পরিবারের অবস্থা নিয়ে তোমার কোনো আপত্তি আছে হাসান? আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করব, তার পরিবারের সঙ্গে নয়। যাই করেন শুধু আমার অর্ধাঙ্গিনী যেন ভদ্র পরিবারের হয়, এমন সাংসারিক বিশ্বাস রাখো। আলোচনা সেখানেই ভেঙে গেল। সন্ধ্যাবেলায় কায়নাত দৌড়ে এলো ছাদে। শুকনো জামা কাপড় নিয়ে নিজের ঘরে এসে সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিল। ছাদের আলো বাগানে গাছের ছায়ায় তৈরি করেছে। কায়নাত একা একা নিজের ঘরে বারান্দায় বসেছিল, হাতের মুঠো ফোনে চোখ, কিন্তু মন যে দূরে। মনে পড়ছে অর্ণের কথা, তার গম্ভীর মুখ আর চোখের চাহ। ঠিক তখনই পেছন থেকে নিধির কণ্ঠ ভেসে এলো, এই চাঁদের আলো দেখছিস নাকি? অর্ণ ভাইয়ের মুখ কল্পনা করছিস? চুপ করো তো, সব বোঝো কিভাবে তুমি? বোকার হাদি, তোর মুখটাই তো বলে দিচ্ছে। যেন কারো মন খারাপ হলে তার গালটুকু একটু ফুলে যায় আর চোখে একটা নদী জল জল করে। তুই কি ভাবছিস আমি বুঝি না? উনি তো কখনো বোঝে না আপু। আমি ওনার জন্য কতটা ভাবি, কতটা ভালোবাসি, কিন্তু ওনার চোখে আমি যেন একটা দায়িত্ব, একটা বোঝা। ভালোবাসা তো না। তুই আবার এসব ভাবছিস? উনি না বুঝলে তোকে কেউ বুঝবে না। দেখ, আমি তোর বড় বোনের মতো। তুই যখন এভাবে হাঁ করে তাকিয়ে থাকিস ভাবিস না আমি বুঝি না। আমি কেবল চেয়েছিলাম উনি একবার বলুক তুমি আমার আপন। তুমি বুঝবে না কি কষ্ট হয় যখন কেউ পাশে থেকে কেউ দূরে থাকে। এই বাড়ির সবকিছুর সাথে উনি জড়িয়ে, কিন্তু আমার সাথে কিছুই না। শোন, তুই দাদির বাড়িতে আছিস তো, এই সময়টা নিজের জন্য রাখ। নিজেকে একটু ভালোবাস। বোকা মেয়ে যে তোকে এখন বুঝতে পারছে না, সে একদিন খুব করে খুঁজবে তোর হাসি, তোর ঝগড়া, তোর কান্না, সব কিছু। আর তখন আমি পাশে দাঁড়িয়ে হাসবো, বলবো বুঝেছেন এখন কায়নাতকে? কায়নাত হেসে উঠে নিধিকে জড়িয়ে ধরে। কায়নাত হালকা হাসি দিয়ে বলে, তোমরা না থাকলে কে জানে আমি কবে ভেঙে পড়তাম। ভেঙে পড়তে দেব না তো, কারণ তুই আমার প্রিয়তমা বোকা বোন। আর একদিন তুই হাসবি তোর নিজের মতো করে, নিজের জায়গা থেকে। আমারও কেউ আছে। আকাশের তারা তখনও ঝিকমিক করছে নিঃশব্দ রাতের মাঝখানে। দুই বোনের বন্ধনে আলো ফুটে উঠছে। কায়নাত নিধির বুকে অমন করে পড়ে থাকে, যেন নিজেকে একটু বুঝাতে চাইছে। রাত তখন গভীর, চারপাশ গুমট গুমট ভাব। কায়নাত তাহাজ্জুদ নামাজ পড়ছে আজ। বিছানায় শুয়ে চোখ বুঝতে ঘুম টেনে নিয়ে গেল তাকে। বাড়ির সব কটা আলো নিভে গেছে, শুধু কায়নাতের ঘরের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে। একটা নিস্তব্ধতা, যেন রাতেরও নিঃশ্বাস থেমে গেছে। ঘুমন্ত কায়নাত একপাশে ফিরে শুয়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস স্থির, মুখটা শান্ত, যেন স্নিগ্ধতার প্রতিমা। হঠাৎ করেই থমথমে এই শান্ত পরিবেশে কারোর গানের দুটো লাইন ভেসে এলো। কত রাত জেগেছি তোকে খোঁজার ছল, আজকে হঠাৎ ঘুম ভাঙালি ছিলি কোথায় বল? কায়নাত সেই মধুর কণ্ঠস্বর শুনতে পেল, তবে অস্বস্তি নিয়ে খানিকটা ছটফট করলো। কড়া সিগারেটের গন্ধে খুকু করে কেসে উঠল। পিটপিট করে চোখ খুলে উঠে বসলো বিছানায়। ঘুম জড়ানো চোখে সামনে তাকাতে শ্বাস আটকে এলো, দৃষ্টি স্থির হলো। সামনে অর্ণ চেয়ারে বসে সিগারেট ধরে রেখেছে ছোচে। এটা স্বপ্ন নাকি সত্যি? কায়নাত ভয়ে ভয়ে শুকনো ঢোক গিল।
এত রাতে অর্ণ আসবে কোথা থেকে? আবছা আলোয় অর্ণর ক্লান্ত আঁখি জোড়া স্পষ্ট দেখা যাচ্ছে। কানাত কম্পিত ভয়জনক কঞ্চে বলল, কে ওখানে? কোনো জবাব এলো না। কানাত বিছানা হাসে ফোন হাতে নিয়ে লাইট জ্বালালো। সামনের দিকে ধরতেই লাইট দেখলো সত্যি অর্ণ বসে আছে। কানাতের রুহুর পানি শুকিয়ে এলো। এত রাতে এই লোক কি করে এলো এখানে? আপনি এখানে কিভাবে? অর্ণ উঠে দাঁড়ালো। ঘরের লাইট অন করে দিতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। কানাত চোখ বড় বড় করে তাকায়। আপনি খুলনায় কেন? অনেক টায়ার্ড, আমি ঘুমাবো। কায়নাত বিছানা থেকে উঠে দাঁড়ালো, বলল, আপনার দাদার বাড়ি আপনি ঘুমাবেন, মানা করার আমি কে? আমি এখানে ঘুমাবো। কায়নাত অর্ণের চোখে চোখ রাখলো, শক্ত কণ্ঠে বলল, বউকে যখন মানেনি না তখন একই বিছানায় তার সাথে ঘুমাবেন কি করে? অর্ণ ঠোঁটে সিগারেটের হাতে নিয়ে কায়নাতের নিকট এগিয়ে গিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ হিসেবে মানেনি বলেই তো এখন আপনি আমার ঘরে আছেন ম্যাডাম। কারণ যেদিন আপনাকে সত্যি বউ হিসেবে মেনে নেব, সেদিন আপনি অন্য কারো কথা ভাবতেও পারবেন না। ঠিক আয়নায় চোখ রাখলে আমার ছায়া ছাড়া কিছু দেখবেন না। কায়নাত অর্ণের কথা মানে বুঝতে পারেনি, তবে জ্বলন্ত সিগারেট নিয়ে অর্ণকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভীতু হলো তার নজর। পিছিয়ে যেতে যেতে বলল, আপনি কাছে আসবেন না। অর্ণ কায়নাতের অতি নিকটে চলে আসে। ওড়নাহীন কায়নাতকে দেখে সে কায়নাতের বদন পানে তাকায়। হাত বাড়িয়ে কায়নাতের ঘাড়ের পেছন দিকে দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। কায়নাত ভয়ে অথচ শক্ত কণ্ঠে বলে, দূরে সরুন প্লিজ। নাটক করবেন না আপনি আমার সাথে। আপনি চেয়েছেন আলাদা হবেন, আমিও মেনে নিয়েছি, তাই দয়া করে নতুন করে কাহিনী করবেন না। অর্ণ জ্বলন্ত সিগারেট ওঠায়। কায়নাতের নরম ঠোঁটে চেপে ধরতে যন্ত্রণার চোখ খিচে বন্ধ করে ফেলে। অর্ণ গায়ের শার্ট খামচে ধরে। কায়নাত ঠিক সেই দিনের মতোই অর্ণ কয়েক সেকেন্ড রেখে সরিয়ে ফেলে সেটা। কায়নাত ব্যথা ছটফটিয়ে উঠল, ডুকরে উঠল সে। অর্ণ কায়নাতের থুতনি ধরে নিজের মুখোমুখি করলো, বলল, এই যন্ত্রণা আপনার চিরসঙ্গী। অধর মিলিত হয় কিছু মুহূর্ত পর। ছোঁয়াটা ছিল নরম তবে হিংস্র। কায়নাত অর্ণের বুকে কিল খুশি মেরেও নিজের থেকে ছাড়াতে পারল না। তার আনন্দ অর্ণের লম্বাটে হাতের মুঠোয় এমন দানবের মতো পুরুষের থেকে নিজেকে ছাড়ানোর যেন হয়ে উঠল না। খানিকক্ষণ পর শান্ত হয়ে এলো অর্ণ, থেমে যায়। কায়নাত ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। চোখ ভর্তি পানি তার। অর্ণ ডান হাতের বুড়ো আঙুল কায়নাতে ঠোঁটে রাখলো, দীর্ঘ কঞ্চে বলল, আপনি বড় হচ্ছেন না কেন? কায়নাত অর্ণর চোখে চোখ রাখলো, দৃষ্টি টান টান, কণ্ঠে কেমন তেজ ভাঙা আওয়াজ। কি চাই আপনার? এখনো তো ডিভোর্স হয়নি। আপনার নামে করেছিলাম না আমি? আপনার তো অধিকার আগে আমার সবকিছুর উপর, তাই না? কায়নাত রেগে দুপা এগিয়ে এলো, বলল, নিন, আপনার চাহিদা পূরণ করুন। আমার এমনিতেও কিছুই নেই, যা আছে সেটুকু আপনার করে দিলাম। তবু নাটক করবেন না প্লিজ, দয়া করে নাটক করবেন আপনি আমার সাথে। অর্ণর চোয়াল শক্ত, চোখে গভীর রাগ মনে হচ্ছে ঝলে যাচ্ছে চোখ দুটো। অর্ণ কায়নাতের চোয়াল চেপে ধরে বলে, তোর দেহের প্রতি লোভ থাকলে এখন অব্দি অক্ষত থাকতে না তুই। তোর দেহ যদি এমন লাগতো তাহলে বিয়ের দিনে তোর এমন হাল করতাম, নিচের চেহারা দেখতে তোর ঘৃণা লাগতো। তোর ডিভোর্স চাই না, পেয়ে যাবি। আর একটা কথা মনে রাখবে, দেহের চাহিদা থাকলে মেয়ের অভাব নেই। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ, যেন প্রকৃতির ও ক্লান্তি এসে ঘুমিয়ে পড়েছে। দূরে কোথাও কোনো কুকুরের হালকা ডেকে ওঠা অথবা বাতাসে দুলতে থাকা জানালার পর্দা সারা, এসব মিলিয়ে এক নির্জনতা। আকাশের চাঁদ তারা চিমচিম করে চলছে, সেই আলো যেন নিঃশব্দে নিঃশেষ হয়ে যাওয়া কোনো দীর্ঘশ্বাস। ঘরের দেয়াল ঘড়ির চিকচিক শব্দ এই নীরবতার মাঝে যেন অনেকটা বেশি কর্কশ শোনায়। পৃথিবীটা ঠিক তখনই সবচেয়ে বেশি নিঃসঙ্গ লাগে যখন রাত গভীর হয় আর ভেতরের জমে থাকা হাজারটা কথা কাউকে বলা যায় না। এমন রাতেই মানুষ পুরনো কিছু মনে করে, হারিয়ে যাওয়া চিঠি খুঁজে বেড়ায় অথবা কাউকে খুব মিস করে। গভীর রাত কখনো খুব শান্ত, কখনো খুব ভারী। কায়নাত ভারী হয়ে আসা বুক নিয়ে ঘরের মেঝেতে বসে আছে নীরব হয়ে। পাশে কেউ বা কারোর অস্তিত্ব নেই। অর্ণ চলে গেছে তার ধরাছোঁয়ার বাইরে। কায়নাত চোখের পলক ফেলল, গাল গড়িয়ে চোখের পানিগুলো বিসর্জন হচ্ছে কোল
বোধহয় ভিজে এলো। খোলা দরজার দিকে তাকিয়ে দেখলো দরজাটা এখনো আধ খোলা। অর্ণব প্রস্থান করেছে এই দরজা দিয়ে। শুকনো ঢোক গিলে বুকের মধ্যখানে হাত রাখলো কায়নাত। ব্যথা হচ্ছে, যন্ত্রণায় বুকের ভেতরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। সে তো চায়নি এই ভয়ানক মায়ায় জড়াতে, তাহলে কেন জড়িয়ে গেল? কেন ওই নিষ্ঠুর পুরুষটাকেই ভালোবাসতে গেল? এই মনটা ভালোবাসা শব্দটা যতটা কোমল শোনায়, সবসময় তার পরিণতি ততটাই কোমল হয় না। কারো জন্য হৃদয় নিঃশেষ করে দেওয়া, প্রতিটি নিঃশ্বাসে তার নাম ধারণ করে বেঁচে থাকা, এসব সবসময় পূর্ণতায় গিয়ে থামে না। কখনো কখনো সবটা দেওয়া হয়, কিন্তু প্রাপ্যটা হয় শূন্য। তখনই বোঝা যায় ভালোবাসা একতরফা হলেও সেটা আশীর্বাদ নয়, একটা নিঃশব্দ অভিশাপ। সে আসেনি, তবু কায়নাত অপেক্ষা করেছে একটু ভালোবাসার। সে বোঝেনি, তবু কায়নাত তার চোখে প্রেম খুঁজে নিতে চেয়েছিল। এসবই প্রেমই একদিন বৃথা হয়ে যায়। যেখানে ভালোবাসা থাকে প্রাপ্তি থাকে না, যেখানে অপেক্ষা থাকে কিন্তু ফিরে আসার কেউ থাকে না। ভালোবাসায় বৃথা মানে একটা স্মৃতি, কিছু অপ্রকাশ্য কান্না, আর একটা নীরব জায়গা যেখানে কেউ আর ফিরে আসে না। ভালোবাসার মানেই যে সুখ, তা সবসময় ঠিক নয়। কখনো ভালোবাসা কেবল একটা দীর্ঘশ্বাসী নাম, যেখানে দুজন নয় একজন হাঁটে, যেখানে প্রতিশ্রুতি থাকে না, থাকে শুধু প্রতীক্ষা। তাকে ভেবেই প্রতিদিন বেঁচে থাকা, অথচ সে একবারও ভাবে না তার অবহেলার দিনের পর দিন কাটিয়ে দেয়া আর নিজের চোখের জল লুকিয়ে রাখা, এটাই হয়তো একতরফা ভালোবাসার একমাত্র পরিচয়। ভালোবাসা কখনো কাউকে কাছে আনে না, শুধু মানুষটাকে আরও দূরে ঠেলে দেয়। প্রেম হয়তো ছিল, কিন্তু সে ছিল না। আশা ছিল, কিন্তু উত্তর ছিল না। আঙুল ধরে রাখার ইচ্ছেটা ছিল প্রবল, কিন্তু সে ছেড়ে গিয়েছে একেবারে নির্ভীকভাবে। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন নিজের সমস্তটা নিঃশেষ করে কাউকে ভালোবাসা হয়, আর সে ভাবে ও তো কিছুই দেয়নি। ভালোবাসা তখনই দুঃখের হয়ে যায়, যখন কারো সব কিছু হয়ে উঠেও তার কিছুই হতে পারে না। কারণ তো বোধ হয় সেই কিছুই না, হয়তো তাই তার কি আছে, কি দেখেই বা অর্ণ তাকে ভালোবাসবে। কিন্তু আদৌ ভালোবাসার জন্য কি কোনো কারণ প্রয়োজন হয়? অর্ণকে ভালোবাসার তো কোনো কারণ ছিল না, শুধু একটা কথাই যথেষ্ট ছিল, সে আমার স্বামী। কায়নাতের শরীর কাঁপছে। কাপা হাতে নিজের অধের হাত রাখতে চোখ বুঝে এলো এই ঠোঁটে এখনো অনেক ঠোঁটের পরশ লেগে আছে। খানিকক্ষণ আগেও এই ঠোঁটে মত হয়েছিল তার হালাল পুরুষ, এখন সে নেই। তার ছোঁয়া নেই, তার অস্তিত্ব নেই, আছে শুধু হাহাকার, যন্ত্রণা আর নিস্তব্ধতা। রাত পার হলো নির্ঘুমে। ভোর সকালে কায়নাত মাথায় ওড়না নিয়ে চৌধুরীর বাড়ি থেকে বের হলো। দাদি আজ ভোর সকালে পাশের বাড়ি গিয়েছিলেন কোনো দরকার। রাস্তায় কায়নাতকে দেখে তিনি কপাল কুঁচকালেন, এগিয়ে এলেন তার নিকট। কায়নাতের বিধ্বস্ত বদন দেখে আঁতকে উঠলেন তিনি। কি রে, কি হয়েছে তোর? এই অবস্থা কেন? কিছু হয়নি দাদি। কোথায় গিয়েছিলে তুমি? রিমার বাড়ি গিয়েছিলাম হাঁসের ডিম আনতে। কায়নাতকে নিয়ে আবারও বাড়ির ভেতর এলেন। বাগানে উল্টেও পাশে মুরগির ঘরের দরজাটা খুলে দিয়ে বাড়ির ভেতর থেকে চাল এনে ছিটিয়ে দিলেন। তারপর বাগানে কায়নাতের পাশে বসে বললেন, কি ভাবছিস এত? কায়নাত বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল, আতে দাদি, আমার মায়ের কবর কোথায় জানো তুমি? চমকে উঠলেন। চোখ তুলে কায়নাতের শুকিয়ে যাওয়া মুখ দেখে বললেন, হঠাৎ এই প্রশ্ন? মায়ের কবর দেখতে ইচ্ছে করছে। আমার সাথে আয়। কায়নাত দাদির সাথে বাড়ির পেছনে পুকুর পাড়ে এলো। পুকুরের বাম পাশে বড় একটা জায়গায় কবর, চারপাশে কিছু ফুল গাছ লাগানো, ইট দিয়ে দেয়াল করা হয়েছে। আতিয়া বেগম বললেন, তুই এর আগে কখনো মিলির কবরের কথা জিজ্ঞেস করিসনি, আজ যখন করলি ভাবলাম এত লুকোচুরি করে লাভ কি। কায়নাত কবর ঘেঁষে মাটিতে বসে পড়লো, জড়ালো কঞ্চে বলল, আমি একটু মায়ের সাথে কথা বলি দাদি, তুমি যাও। বেগম দাঁড়িয়ে রইলেন। কায়নাতের মুখখানা কিছুক্ষণ দেখে নিঃশব্দে স্থান ত্যাগ করলেন। কায়নাত কবরের দেয়ালে হাত রাখলো, নিজের নরম মাটি ছুঁয়ে কায়নাত যেন চিরচেনা কোনো আশ্রয় খুঁজে পায়। দুহাত ভর করে বসে পড়ে কবরের পাশে। মাটির গন্ধে ভেসে আসে শৈশবে দিন, মায়ের কোল, সেই আদর। কিন্তু আজ কবরটা নীরব, ঠিক যেমন তার জীবন।
চোখে অশ্রু নয়, যেন পুরো হৃদয়টাই গলে পড়েছে ধীরে ধীরে। সে ফিসফিস করে বলে উঠছে, মা, তুমিও চলে এলে। যে একমাত্র বুঝতে পারতো আমার না বলা কথা, সকল কথা, তুমিও আজ নীরব। একবার জড়িয়ে ধরবে না মা? একবার বলবে না সব ঠিক হয়ে যাবে? হঠাৎ যেন কায়নাত নিজের কণ্ঠের কাঁপুনিতে ভেঙে পড়ে। সবাই আছে, অথচ কেউ নেই মা। এবারে প্রতিটা দেয়াল বোবা। অর্ণ, সে তো যেন একটা পাথর, মুখে কিছুই বলে না, চোখেও না। কিন্তু আমি জানি মা, সে চাইলেই আমার পুরো দুনিয়া রঙিন হবে। মাটির উপর হাত রাখে সে। তুমি থাকলে বলতে না মা, বলতে না কায়নাত, তুই অন্য কারো নয়, আমার মেয়েই থাকবি চিরকাল। থাও মা করে কেঁদে উঠছে। সবাই বলে সময় সব ঠিক হয়, কিন্তু সময় তো শুধু কেড়ে নিয়েছে মা, কিছুই ফেরত দেয়নি। তুমিও না, অর্ণও না, কারো মাঝেই আমি আর নিজেকে খুঁজে পাই না। এই পৃথিবীতে এত নির্দয় কেন মা? একটা হাওয়া বইছে হালকা। কায়নাত কবরের পাশে মাথা রেখে চুপ করে শুয়ে আছে। এই নিঃসঙ্গ পৃথিবীতে আর কোনো আশ্রয় নেই, শুধু এই নিঃশব্দ মাটি তার একমাত্র মা। মা তো নেই, মায়ের শরীরের ঘ্রাণখানা নেই, আছে শুধু মাটি, যেখানে মায়ের একমাত্র শেষ অস্তিত্ব আছে। চারপাশটা নীরব। কবরের পাশে পুরনো গাছগুলো যেন মাথা নিচু করে কায়নাতের কান্না দেখছে। সে চুপচাপ এই যে মায়ের কবরের পাশে শুয়ে আছে, একটু শব্দ না করে হাত বুলিয়ে তার দেয়ালের উপর, যেন আদর করছে। তার চোখে জল ঠোঁট কাঁপছে, কিন্তু কিছুতেই কথাটা শুরু করতে পারছে না। তারপর ফিসফিস করে বলে উঠছে, মা জানো, তোমার কোলে মাথা রাখতে ইচ্ছে করছে খুব। একটা রাত, শুধু একটা রাত যেখানে আমি ভেঙে পড়তে পারি, কেউ না ঠকিয়ে বলে কায়নাত কাঁদ, কাঁদ কায়নাত। আমি আছি তো, কিন্তু কে আছে মা? তুমি ছাড়া কেউ তো কখনো বুঝতেই চায়নি আমার হাসির পেছনে কতটা কান্না লুকানো থাকে, কেউ বোঝে না মা। তার কণ্ঠ ভেঙে যায়। হাতের আঙুল দিয়ে কবরের মাটি আঁচড়াতে থাকে সে, যেন প্রতিটি ঘর্ষণে ব্যথা লাঘব হবে। অর্ণ, মা, সে সে আমার কিছু, কিন্তু কিছুই না। আমি তাকিয়ে থাকি তার দিকে, কিন্তু সে চোখ ফিরিয়ে নেয়। আমি চিৎকার না করে শুধু তাকিয়ে থাকি, আর সে একটা কথাও বলে না। মা, তুমি বলো মা, দোষটা আমার, দোষটা কি এখানে? তার চোখ থেকে ঝরে পড়ে টুপটাপ অস্ত্র, কবরের মাটির ভেজা জায়গায় মিলিয়ে যায়। তুমি কি শুনতে পাচ্ছ মা? আমি আর পারছি না এই নীরব ভালোবাসা, এই অবহেলায় টিকে থাকা। সবকিছু জ্বলতে জ্বলতে আমি ভেতর থেকে পুরো ছাই হয়ে যাচ্ছি মা। কিন্তু কেউ জানে না, কেউ দেখে না, কেউ বোঝে না। সে দেয়ালে মাথা ঠেকিয়ে রেখে ফিসফিস করে বলে, তুমি থাকলে বলতে না মা, কায়নাত যে তোকে ভালোবাসে না তার জন্য কাঁদিস না। কিন্তু মা, আমি জানি না সে আমার ভালোবাসে কিনা, কিছুই তো বলে না। এভাবে চুপ করে থাকলে মা, ভালোবাসাও একদিন মারা যায়, তাই না? শেষের দিকে কায়নাতের কান্নার শব্দটা যেন দম বন্ধ করে দেয় চারপাশ। নীরব আকাশে পাখিগুলো ঝিম ধরে থাকে, আর কবরের সেই নরম মাটিতে একটা মেয়ে তার সমস্ত ভাঙা হৃদয় ছড়িয়ে দিয়ে বসে থাকে কেবল তার মা নামের পৃথিবীটার কাছে। কায়নাত একবার মাকে জড়িয়ে ধরে, বলতে চায়, মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? তুমি জানো আমার এই ছোট বুকে কত যন্ত্রণা পুষে রেখেছি আমি। মাথায় একটু হাত বুলিয়ে দাও না মা। বিকেলবেলায় আজগর চৌধুরী, আতিয়া বেগম, হাসান, রেখা, আব্দুল চৌধুরী এবং নাজদিন গেল মেয়ে দেখতে। খানিকক্ষণ আগে বের হয়েছে তারা। কায়নাত গোসল সেরে ছাদে গিয়েছিল, হঠাৎ হাতের ফোন বেজে ওঠা। সে চোখ রাখলো হাতের ফোনের দিকে। নিশা কল করেছে। সে কল রিসিভ করতে নিশা ওপাশ থেকে বলল, কায়নাত? জি আপু। ভাইয়া চলে গেছে, ভাইয়া কানাডা চলে গেছে আজ। কায়নাতের শ্বাস আটকে এলো, মনে হলো কেউ যেন চারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেছে। তাহলে কি অন্য সব কিছুর ইতি টেনে চলে গেল দূর দেশে? আর বুঝি লোকটার গম্ভীর মুখ দেখা হবে না, সেই চোখে চোখ রেখে কথা হবে না। কায়নাতের নাকের পাটা ফুলে এলো। সে বলল, ভালোই তো হয়েছে। তুমি বুঝতে পারছো না ভাইয়া এইভাবে হুট করে কেন চলে যাবে? কাল না তোমার সাথে ভাইয়ার দেখা হয়েছে? তোমাদের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? তুমি জানলে কি করে? ভাইয়া বলেছিল। বাদ দাও, চলে গেছে, ভালো হয়েছে।
কারাত কল কেটে দিল। বিকেলটা আজ যেন অস্বাভাবিক শান্ত। না রোদ আছে না বৃষ্টি, শুধু একটা ধূসর বিষণ্ণ আকাশ মাথার উপর যেন চুপচাপ বসে আছে। কারাত ছাদের এক কোণে দাঁড়িয়ে, তার চুলে হালকা বাতাস লাগছে, কিন্তু তাতে একটু প্রশান্তি নেই। তার দু চোখ স্থির, দূরে তাকিয়ে আছে, অথচ কিছুই দেখছে না। ভেতরে কষ্ট যেন এতটাই জমে আছে যে চোখে জল আসতেও ভয় পায়। শুধু বুকটা ভারী হয়ে আছে, যেন কিছু একটা আটকে আছে। চিৎকার করে বেরিয়ে আসতে চায়, কিন্তু পারে না। হঠাৎ করে সেই নিঃশব্দে ফিসফিস করে বলে, এমন করে কেন মনটা হঠাৎ ভারী হয়ে যায়? কেউ কিছুই বলেনি, কেউ কিছু করেও নি, তবু কেন এতটা একা লাগে? দূরের আকাশে তখনও সূর্য ডোবে না। দূরের আকাশে তখনও সূর্য ডোবে না করছে আলো আর অন্ধকারের মাঝামাঝি এক অদ্ভুত বিষণ্ণতা। ঠিক কায়নাতের হৃদয়ের মতো তার মন চায় কেউ এসে জিজ্ঞেস করুক, কি হয়েছে কায়নাত? কিন্তু কেউ আসে না। প্রতিদিনের মতো আজও কেউ তার খেয়াল করে না। এমন সময় বাতাস একটু জোরেই বয়ে যায়, তার ওড়নাটা ছিঁড়ে বেরিয়ে যায় হাত থেকে, ঠিক যেমন মানুষগুলো একে একে বেরিয়ে গেছে তার জীবন থেকে। খানা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে আকাশের নিচে। এই নীরব বিকেল, যেখানে না আছে শব্দ, না আছে কোনো উত্তর, শুধু তার ভারী মনটা আর বিষণ্ণ আকাশটা একসঙ্গে চুপ করে দাঁড়িয়ে কাঁদে, যেমনটা বোবা মানুষ কাঁদে। দিনটা সত্যি আজ ভীষণ বিষণ্ণ। নুসরাত বেরুজ বেগমের সাথে মার্কেটে গিয়েছিল একটু দরকারে, যদিও তার রেস্ট দরকার, তবু জেদ ধরে গিয়েছে। এখন তারা মার্কেট থেকে ফিরে এসে গাড়ির জন্য দাঁড়ালো। ড্রাইভার গাড়ি নিয়ে আসছে। নুসরাত আশেপাশে একবার চোখ বুলালো, হঠাৎ মার্কেটের মেইন গেটের দিকে চোখ যেতে দৃষ্টি স্থির হলো। অতি পরিচিত একজনের মুখ দেখে দম বন্ধ হয়ে এলো তার প্রাক্তন স্বামী। এক মেয়ের হাত ধরে এগিয়ে আসছে এদিকটায়। ওই তো সেই দিনের মেয়েটা, যেটা মেয়েটার কপালে ঠোঁটে চুমু এঁকেছিল শাওন, যার চোখে চোখ রেখে বলেছিল, তোমায় আমি ভালোবাসি। বিয়ের পরের কয়েকটা মাস ছিল একরকম স্বপ্নের মতন। সকালগুলো শুরু হতো ওর মুখ দেখে, রাতেও ঘুমোতে আসতো ওর বুকে মাথা রেখে। ভেবেছিল নুসরাতের জীবনের চাওয়া পাওয়া সব ওর মাঝে শেষ, কিন্তু ধীরে ধীরে বদলে যেতে লাগলো সব কিছু। ফোনের পাসওয়ার্ড, মেসেজ, হাসি লুকানো অজুহাত দিয়ে বাসার বাইরে থাকা নুসরাতের মনের ভেতর কেমন একটা অশান্তি বাসা বাঁধছিল। তবুও নিজেকে বোঝাতো, হয়তো আমি বাড়িয়ে ভাবছি। একদিন একটা কল আসলো ওর অফিসের নামে, কিন্তু কল রিসিভ করে দেখে অপর প্রান্তে এক অচেনা মেয়ের কণ্ঠ। তোমার স্বামী এখন আউটিংয়ে ব্যস্ত, পরে কথা বলো। হাসি শব্দটা ছিল হাড় কাঁপানো। নুসরাতের বুক কাঁপতে লাগলো, হাত পা ঠান্ডা হয়ে এলো। মন বলল, না, এটা ভুল হচ্ছে, ও এমন হতে পারে না। কয়েকদিন পরে সকালবেলা ওকে ফলো করলো নুসরাত। একটা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়ালো জানালার পাশে। ভেতরে তাকিয়ে দেখে তার ভালোবাসা তার স্বামী অন্য এক মেয়ের হাতে হাত ধরে বসে আছে। তাদের হাসি, চোখে চোখ রাখা, আর একটু পরে সেই মেয়ের কপালে চুমু খেতে দেখলো। নুসরাতের নিঃশ্বাস আটকে গেল, চোখ ঝাপসা হয়ে এলো। দুনিয়া যেন থেমে গেল এক নিমেষে। যার নামে কবুল পড়েছিল, যার নামের পাশে নিজের নাম জুড়েছিল, সে আজ আর তার নয়। বাসায় ফিরে দরজা বন্ধ করে বসে রইল অন্ধকার ঘরে। আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করলো, ভালোবাসা ছিল সত্যি, নাকি আমি একাই ভালোবেসেছিলাম? সে না বুঝে গিয়েছিল সবকিছু শুরু হয়েছিল খুব সাদামাটা এক ভালোবাসা দিয়েই। তাকে পেয়েছিল নিজের জীবনের সবচেয়ে মূল্যবান পাওনা ভেবে। তার চোখে যেন দেখেছিল সে তার ভবিষ্যৎ সংসার, তার কণ্ঠে শুনেছিল নিঃশর্ত আশ্বাসের স্বর। বিয়ের প্রথম কয়েকটা মাস ছিল রঙিন, আকাশও যেন একটু বেশি নীল ছিল। আর নুসরাতের মন একটা ছোট্ট পাখির মতো খাঁচার ভেতর থেকেও স্বাধীন ছিল। তবে ধীরে ধীরে তার চোখের দৃষ্টিতে সে হারিয়ে যেতে লাগলো। তার হাসির অর্থ বদলে গেল, তার ছোঁয়া ঠান্ডা হয়ে উঠল। নুসরাত যেন শুধু একটা অভ্যাস হয়ে গিয়েছিল তার জীবনে। একদিন অদ্ভুত এক অস্থিরতা নিয়ে চোখ খুলল। মন বলল, আজ কিছু একটা হবে।
কিছু বলার ছিল না কারো, তবুও চারপাশে কেমন নিঃশব্দ চাপা কান্না ভাসছিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল একটা নির্জন রাস্তায়, যেখানে তাকে দেখলো এক অচেনা মেয়ের হাত ধরে হেসে হেসে কথা বলছে। আর এক মুহূর্তের মধ্যে সে মাথা নিচু করে মেয়েটার কপালে চুমু খেয়ে বলল, তুমি ছাড়া আমি কিছুই চাই না। নুসরাতের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। শব্দ হলো না, কান্না এলো না, শুধু বুকের মাঝখানে একটা ভারী পাথর বসে গেল। চোখে জল এলো কিন্তু গাল ভিজল না। চিৎকার করে চাইল কিন্তু কণ্ঠস্বর হারিয়ে ফেলল। নুসরাত শুধু দাঁড়িয়ে নির্বাক একটা দৃশ্য দেখে, যা সে জানতো কিন্তু মানতে চায়নি। বাসায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে জিজ্ঞেস করলো, তুই কি এতটাই কম ছিলি যে ভালোবাসার জায়গায় ছলনা পেলি? আয়না উত্তর দিল না, শুধু চুপচাপ তাকিয়ে থাকলো নুসরাতের চোখের দিকে, যেখান থেকে নীরব কান্না ঝরছিল। সেই রাতে বালিশে মুখ গুজে একটাই কথা বলেছিল, যে ভালোবাসা কাঁধে ভরসা রাখে না, সে ভালোবাসা নয়, সে ছিল একটা সুন্দর অভিনয়। রাত 12:34, ঘুম আসছে না, মনটা কেমন জানি ভারী। নুসরাত আজ সত্যিটা চোখে দেখছে না, শুনছে না, কিছু বুঝতেও পারছে না। আজ সে চোখে দেখেছে, নিজের মনে নিজের চোখে যাকে এতটা ভালোবেসেছে, নিজের জীবনটাকেও তার হাতে তুলে দিয়েছিল, সে আজ অন্য কারো কপালে চুমুকে তার ভালোবাসা প্রকাশ করছিল। একটা হাসি মুখে, একরাশ ভালোবাসা নিয়ে, যেভাবে একদিন নুসরাতের দিকে তাকিয়ে বলেছিল, তুমি ছাড়া আমি কিছুই চাই না। আজ ঠিক সেই একই লাইনটা আরেকজনের কানের কাছে ফিসফিস করে বলল। নুসরাত দাঁড়িয়ে ছিল একটু দূরে, ভাঙা জানালার কাছের ওপাশ থেকে দেখছিল নিজের ভালোবাসার অপমর্যাদা কিছু একটা বলার ছিল, কিন্তু কঞ্চ আটকে গেল। চোখে জল এসেছিল কিন্তু দৃষ্টি ঝাপসা হলো, কারণ সে তখন আর কাঁদতে পারছিল না। পাথর যেন হয়ে গিয়েছিল, একটা স্তব্ধ ঠান্ডা পাথর। নুসরাত কি ভুল করেছিল ভালোবেসে, বিশ্বাস করে? না, নিজেকে পুরোপুরি তার করে দিয়ে নুসরাত নিজেকেই নিজে চিনতে পারছিল না। আয়নায় এ নুসরাতের নাকি সেই মেয়ে, যেই মেয়ে নতুন শাড়ি পরে তার জন্য অপেক্ষা করতো, যে প্রতিটি দুঃখ লুকিয়ে রেখে বলতো, তুমি থাকলেই সব ঠিক আছে। আজ সেই নুসরাত শুধুই একটা নির্বাক গল্প, যার নায়ক পালিয়ে গেছে আরেকটা গল্পে। একটাই কথা মাথায় ঘুরছে বারবার, ভালোবাসা যদি ভাগ হয় তবে সেটা ভালোবাসা ছিল না। কাল সকাল হবে, ঘুড়ি উড়বে, মানুষ হাসবে, আর সে শুধু বেঁচে থাকবে একটা অতীত হয়ে। নুসরাত ডিভোর্সের কয়েকদিন আগে জানতে পারে সে প্রেগনেন্ট। শাওনকে বলেছিল, তোমার বাচ্চা আমার গর্ভে। সেদিন শাওন চুপ ছিল, যেন চুপ থেকে বুঝিয়ে দিচ্ছিল, নুসরাত এই বাচ্চা কিংবা তুমি কাউকেই আমার চাই না। ভালোবেসে বিয়ে করেছিল শাওনকে, সবার মত নিয়েই তো বিয়েটা হয়েছিল, কিন্তু সুখ আসেনি কপালে, শুধু ব্যবহার হয়ে গেছে দিনের পর দিন, রাতের পর রাত। সে দীর্ঘশ্বাস ফেলল, গাড়ির জানালায় দৃষ্টি রেখে রাস্তার দিকে তাক করে লম্বা শ্বাস টানল। আজ আবার অনেক দিন পর তার সাথে দেখা হলো, তবে কথা হলো না, চোখে চোখ রাখা হলো না, আর বলা হলো না, শুনছো, তোমার বাচ্চা বড় হচ্ছে আমার গর্ভে। তুই কাউকে না বলে হঠাৎ দেশ ছাড়লি কেন? মেয়েরা প্রশ্ন করতেই ফোনের ওপাশ থেকে অনুসূত হয়, এটা কি ঠিক করলি? এখনো কিছুদিন ছুটি আছে। এসব ফালতু ব্যাপার নিয়ে কথা বলতে চাইলে ফোন রাখ। খোঁজ পেয়েছিস? ভেরেস্কোর লোক খুলনায় গেছে। আমি জানি না নেক্সট পদক্ষেপ কি, তবে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে একটা না একটা কিছু ঘটবে। এই সময়ে তোর চলে যাওয়াটা একদম বেমানান। অর্ণ চুপ রইল খানিকক্ষণ, তারপর গম্ভীর কণ্ঠে বলল, রাখছি, পরে কথা হবে। কল কেটে দিল অর্ণ। মেহরাব চাপা নিঃশ্বাস ফেলে ক্যাফে থেকে বের হয়ে বাইকের চাবি ঘুরিয়ে রোডের সামনে আসতে দেখা মিল উজ্জ্বল শ্যামকন্যা সুরঞ্জনাকে। সাথে একটা সুদর্শন যুবক আছে, এই ছেলের সাথেই বোধহয় বাগদান হয়েছে সুরঞ্জনার। মেহরাব তাকিয়ে রইল অনেকক্ষণ। সময় পার হলো, রাস্তায় মানুষের আনাগোনা বাড়ল, তবুও তার দৃষ্টি সরল না। বুকের মাঝে কোথাও একটা যেন ব্যথা অনুভব করলো। সুরঞ্জনা তার ভালো লাগা ছিল, আজ মনে হচ্ছে না, কোথাও একটা ভালোবাসাও সৃষ্টি হয়েছিল, যা মূর্তি ধ্বংস হয়ে গেছে। সবাই যে ভালোবাসা পাবে সেটা কোথায় লেখা আছে?
সকালটা যেন এক নিবিড় কোমলতা মেখে ধীরে ধীরে জেগে উঠেছিল। চারপাশে একরকম শান্ত অথচ প্রাণ ভরে বাঁচার মতো আবহাওয়া। ভোর রাতের কুয়াশা তখনও গাছে গাছে মুখ লুকিয়ে রেখেছে, আর পাতার আগায় জমে থাকা শিশির বিন্দুগুলো সূর্যের প্রথম আলোয় ঝিকমিক করে উঠেছিল। গ্রাম হাওয়ায় এই সময় গভীর রাত থেকে হালকা কুয়াশা হয়। পূর্ব দিগন্তে সূর্যটা তখনও পুরোপুরি উঠেনি। একটা লালচে কমলা আভা ছড়িয়ে আকাশে এক অপূর্ব জল রঙের চিত্র এঁকে চলেছে, যেন কেউ খুব যত্ন করে আঙুল বুলিয়ে তুলির ছোঁয়ায় রং ছড়িয়ে দিয়েছে। হাওয়াটা নিঃশব্দ, কিন্তু তাতে এক আশ্চর্য শীতলতা, যা বুকের ভেতর নিঃশ্বাস নিতে মনে হয় পৃথিবীটা আবারও নতুন করে শুরু হয়েছে। দূরে কোথাও ঘুম ভাঙা পাখিদের ডানার শব্দ, গাছে গাছে কাক ডাকছে এলোমেলো তালে, কেউ কেউ গা ঝাড়া দিয়ে উড়ে যাচ্ছে দূরে কোনো আশ্রয়ে। গ্রামের ভেতর থেকে ভেসে আসছে মৃদু মৃদু হাঁক ডাক। দুধ নাও, টাটকা দুধ, কিংবা মুরগি ডাকার তুতু ডাক, মনে হয় মায়ের কণ্ঠে বাচ্চাকে ডাকার মতো কোমল। কোথাও চুলার আগুনে ওঠা ধোয়ার সরু রেখা আকাশে ধীরে ধীরে উঠে যাচ্ছে। নারিকেলের গাছ ভেসে আসা বাতাসে পাতাগুলো যখন নরম সুরে দুলে ওঠে, তখন মনটা বলে এই তো জীবনের আসল সৌন্দর্য। এই নির্ভেজাল নিস্তব্ধতা, এই আলোতে আলো, এই আড়মোড়া ভাঙা মুহূর্তেই তো শান্তির ঠিকানা। প্রকৃতি তখন যেন মানুষের মতোই ধীরে ধীরে ঘুম ছেড়ে উঠে পড়েছে। একটা ভেজা মিষ্টি গন্ধ ভেসে আসছে মাটির ভেতর থেকে, ঠিক যেন বর্ষার পরের সেই সোদা গন্ধ, যা খুব শুধু গভীর করে শ্বাস নিলেই বোঝা যায়। এমন এক সকাল যেখানে ব্যস্ততা এখনো আড়ালে, কোথাও কেউ তাড়া দিচ্ছে না, কেবল নরম আলোয়, মৃদু বাতাসে আর এক গোপন প্রশান্তিতে দিনটা নিজেকে তৈরি করছে। জীবনের প্রত্যেকটা সকাল যদি এমন স্নিগ্ধময় হতো তাহলে কতই না ভালো হতো। কায়নাত আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল। হাসানের বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবারে। বিয়ে ঢাকা থেকে সবাই আসবে কয়েকদিনের মধ্যেই। অর্ণের বাড়ি থেকে সবাই আসবে, শুধু ওই মানুষটা ছাড়া। সে দীর্ঘশ্বাস ফেলল। হাত মুখ ধুয়ে এসে ঘরের দরজা খুলতে আজগর চৌধুরী চিৎকার চেঁচামেচি শব্দ কানে ভেসে এলো। সে মাথা বের করে কপালে ভাঁজ ফেলে নাজিনের ঘরের দিকে তাকালো। আজগর চৌধুরী হন হন করে সিঁড়ি বেয়ে নিচে নামছেন, পেছনে হাসান, রেখা এবং নাজনীন। কায়নাত হতভম্ব হয়ে সিঁড়ির দিকে এসে নিচে তাকালো। আজগর চৌধুরী সোফায় গিয়ে বসেছেন, রাগে তার শরীর তিরতির করে কাঁপছে। ড্রয়িং রুমে আজ আব্দুর চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা মানুষ উপস্থিত। রেখা বেগম ধরা গলায় শ্বশুরকে উদ্দেশ্য করে বলেন, বাবা, আমার ছেলেটার দোষ কোথায়? ভালোবাসাটা কি দোষের ছিল? আজগর চৌধুরী এই মুহূর্তে ভীষণ রেগে আছেন। তিনি হুঙ্কার ছেড়ে বললেন, কায়নাত আমার এক নাতির বিয়ে করা বউ। বড় বৌমা, তোমার কি জ্ঞান বুদ্ধি নেই? আজ বাদে কাল ঢাকা থেকে ওরা এসে যখন দেখবে তাদের ঘরের বউয়ের হাজারটা ছবি নাজনীর ঘরে টাঙানো, তখন কি ভাববে? ভালোবাসা ভুল নয়, কিন্তু নিষিদ্ধ জিনিসের দিকে নজর দেওয়াও পাপ। ভুলে যাচ্ছ কায়নাত সম্পর্কে ওর ভাবি হয়। রেখা বেগম আঁচলে মুখ ঢাকলেন। ঝাপসা চোখে নাজিনের বদন দেখে বললেন, আমার ছেলেটা কি করবে বাবা? ভুলে যেতে বলো। এখন সে চাইলেও কায়নাতকে নিজের ঘরের বউ করে আনতে পারবে না। এক ভাইয়ের বউ সে, এটা মাথায় গেঁথে রাখতে বলো। নাজির নিঃশব্দে এগিয়ে যায় দাদার নিকট। এগিয়ে গিয়ে আজগর চৌধুরীর পায়ের কাছে বসে পড়ল। কম্পিত হাতে দাদার পা আঁকড়ে ধরে জোরালো কণ্ঠে বলল, দাদা, কায়নাত তো এখন অন্য কারো ঘরের বউ। আমি জানি আমি ওকে পাওয়ার অধিকার হারিয়ে ফেলেছি, তবু এই বুকের ভেতরটা আজ ওকে ছাড়তে মানতে নারাজ। আপনি যদি বলেন ভুলে যাও, তাহলে আমি বলবো কাকে? কিভাবে ভুলি সেই মেয়েকে যে আমার হাসির একমাত্র কারণ ছিল? আমি মরে গেলেও কষ্ট পাবো না, কিন্তু কায়নাত যদি চোখের জল ফেলে তাহলে আমার আত্মাও শান্তি পাবে না। আমি জানি ও এখন আমার না, কিন্তু আপনার সামনে এতটুকু জায়গা তো চাইতেই পারি। আমার অনুভবগুলো তো মিথ্যে না দাদা চান। আমি ওকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। ওকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, আপনি তো জানেন, কিন্তু এখন সেই স্বপ্নও আমাকে দংশন করে।
আপনার এই নাতি আজ শুধু ভালোবাসে, তবু কিছুই পায় না। আমার কিছুই চাই না, কিচ্ছু না, শুধু ওইটুকু চাই যেটুকু ওকে ভাবতে ভাবতে আমি হারিয়ে ফেলেছি নিজেকে। আপনি তো জানেন আমি ওকে কতটা ভালোবাসি। ওকে অন্য কারো পাশে দেখলে আমার বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তার চোখ বেয়ে অঝরে জল পড়ছে। দাদাজানের পায়ে একটা বুক ফাটা কান্না যেন সারা ঘরকে নিঃশব্দে ভারী করে তুলেছে। দাদা ধীরে ধীরে নাজরিনকে কাছে টেনে নেন।